রেকর্ড হইলে কিসের লিংক দিবেন? রেকর্ডিং এর লিংক দিব। কিসের লিংক দিব? ক্লাসটা রেকর্ড করতেছি, যদি ফুললি রেকর্ড হয় আর কি, কারণ মাঝখানে কারেন্ট চলে গেলে তখন হচ্ছে রেকর্ডিংটা নষ্ট হয়ে যায় আর কি। সো যদি ক্লাস ঠিকঠাক মতন পুরোটা শেষ করতে পারি তাহলে তো ফুল রেকর্ডিং হবে। সেই ক্ষেত্রে হচ্ছে রেকর্ডিংটা লিংক দিয়ে দিব স্ল্যাকে, যাতে করে পরে কোনো সময় আবার যদি দেখার দরকার হয় যাতে দেখে নিতে পারো এটাই। সো আমাদের হচ্ছে এই লেকচারটা যেটা পড়তেছিলাম আমরা, এটার ২টা টপিক পড়ছিলাম। এখানে তো ৪টা টপিক আছে টোটাল। সার্কিট ডায়াগ্রাম টু স্টেট ডায়াগ্রাম, স্টেট টু সার্কিট, কাউন্টার এবং অ্যাপ্লিকেশন অফ কাউন্টার্স। তো আমরা এখান থেকে পড়ছি হচ্ছে এখন পর্যন্ত ২টা টপিক, সার্কিট ডায়াগ্রাম টু স্টেট ডায়াগ্রাম আর স্টেট ডায়াগ্রাম টু সার্কিট ডায়াগ্রাম। আজকে আমরা পড়বো হচ্ছে কাউন্টার এবং অ্যাপ্লিকেশন অফ কাউন্টার্স। সো কাউন্টার জিনিসটা কি সেখান থেকে শুরু করি। খুবই সহজ আসলে আজকের পড়াগুলা। সো কাউন্টার হচ্ছে এমন একটা সার্কিট যেটা কতগুলা স্টেটের মধ্যে দিয়ে সার্কুলেট করতে থাকে কাইন্ড অফ, ঠিক আছে, বা সাইকেল থ্রু এ স্পেসিফাইড নাম্বার অফ স্টেটস। তার মানে কতগুলো স্টেটের মধ্যে দিয়ে সার্কুলেট করতে থাকে আর কি জিনিসটা এরকম। তো যেমন 0 থেকে 1 এ যায়, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, এরকম আর কি। কনসেপ্টটা হচ্ছে এরকম। তো কাউন্টার হইতে পারে দুই রকম, একটা হচ্ছে সিনক্রোনাস, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। সিনক্রোনাস কাউন্টার হচ্ছে কাউন্টার বানানো হয় তো ফ্লিপ ফ্লপ দিয়ে। তো সিনক্রোনাস কাউন্টার হচ্ছে এই ধরনের কাউন্টার ডিজাইনে সবগুলা ফ্লিপ ফ্লপে একই ক্লক থেকে ভ্যালুটা নেওয়া হয়, একই ক্লক থেকে ভ্যালুটা নেওয়া হয়। আর অ্যাসিনক্রোনাস হচ্ছে এক একটা মানে এক একটা ফ্লিপ ফ্লপে এক এক রকমের ক্লকের ভ্যালু থাকে, মানে ডিফারেন্ট ক্লক পালস ইউজ করা হয় আর কি, শর্ট করে দেওয়া হয় না। আর সিনক্রোনাসে হচ্ছে সবগুলা ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে ওই ক্লক পালসের ভ্যালুটা শর্ট করে দেওয়া হয়, অর্থাৎ একই সোর্স থেকে দিয়ে দেওয়া হয় আর কি। কনসেপ্টটা হচ্ছে এরকম। তো আমরা এই লেকচারে শুধুমাত্র সিনক্রোনাসের অংশটাই পড়বো। তো সিনক্রোনাস কাউন্টার অনেক রকম হতে পারে, 2 বিট, 3 বিট, 4 বিট, 5 বিট, যে কোনো রকমই হতে পারে, এবং ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করা সম্ভব। অর্থাৎ টি ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করা যায়, এসআর ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করা যায়, জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করা যায়, যে কোনোটা দিয়েই করা যায়। তো আমরা এখানে ফার্স্টে পড়বো হচ্ছে টি ফ্লিপ ফ্লপ দিয়ে 2 বিট সিনক্রোনাস বাইনারি কাউন্টার কিভাবে ডিজাইন করে সেটা। তো টি ফ্লিপ ফ্লপ বলার যে কথা, এরপরে যেটা লিখছে টি ফ্লিপ ফ্লপ অর জেকে ফ্লিপ ফ্লপ উইথ আইডেন্টিক্যাল জেকে ইনপুটস, ওইটাও কিন্তু একই কথা। যখন ওরা বলতেছি আইডেন্টিক্যাল জেকে ইনপুট, এটার মানে কি? এটার মানে জেতে যেরকম ভ্যালু দিব কেতেও ওই একই রকমই ভ্যালু দিব। সো বেসিক্যালি জে আর কে শর্ট করা বোঝাচ্ছে আর কি। তো জে আর কে যদি শর্ট করে তাহলে তো ওইটা আসলে টি ফ্লিপ ফ্লপ হয়ে যায়। সো তোমাকে টি ফ্লিপ ফ্লপ দিয়ে বানাইতে বলা যে কথা, জে কে ফ্লিপ ফ্লপ উইথ আইডেন্টিক্যাল জে কে ইনপুট দিয়ে বানাইতে বললাও এক্স্যাক্টলি সেম কথাই মিন করে। এটা একটু খেয়াল রেখো। আচ্ছা, সো এখন হচ্ছে এই 2 বিট কাউন্টারটা কিভাবে ডিজাইন করব। তো যখনই তোমাকে 2 বিট, 3 বিট এরকম কতগুলা বিট কাউন্টার ডিজাইন করতে বলবে, সাপোজ 2 বিট বললো, তোমার এখানে ফার্স্ট কাজ হচ্ছে 2 বিটের জন্য যে 4টা পসিবল কম্বিনেশন হয় সেই 4টা পসিবল কম্বিনেশন স্টেট হিসেবে লিখে দেওয়া, যে 00, 01, 10, 11। সো স্টেট ডায়াগ্রামটা ক্রিয়েট করে ফেলা। তো এই স্টেট ডায়াগ্রামটা বাই ডিফল্ট এরকম ছোট থেকে বড় নাম্বারের দিকে যায়, ঠিক আছে, অর্থাৎ 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে আবার 0, এরকম আর কি। সো এখানে তাই গেছে, খেয়াল করে দেখো, ঠিক আছে। দেন হচ্ছে আরো কিছু ইনফরমেশন এখান থেকে আমি পাবো, সেটা হচ্ছে যখন আমাকে 2 বিট বলবে তখন আমার এখানে প্রেজেন্ট স্টেট থাকবে হচ্ছে 2টা। সো আমি প্রেজেন্ট স্টেটগুলোর নাম দিচ্ছি এ আর বি এরকম। তো প্রেজেন্ট স্টেট যদি 2টা থাকে তাহলে নেক্সট স্টেটও 2টা থাকবে। আচ্ছা, প্রেজেন্ট স্টেটের এখানে নাম দেওয়া হয়েছে হচ্ছে A1 আর A0। সো নেক্সট স্টেটও 2টা থাকবে, অর্থাৎ A1 প্লাস A0 প্লাস। আর ফ্লিপ ফ্লপের ইনপুট, তো ফ্লিপ ফ্লপের ইনপুট এখন কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে সেটা কিভাবে বুঝবো, সেটা কয়েকভাবে বোঝা যেতে পারে। একটা হচ্ছে এখানে স্টেট ডায়াগ্রামে 4টা স্টেট আছে, 4টা স্টেট মানে হচ্ছে ফ্লিপ ফ্লপের সংখ্যা হচ্ছে 2টা। এটা আমরা গত দিনের লেকচারেই পড়ছি যে 4টা 2n সংখ্যক স্টেট হইলে ফ্লিপ ফ্লপ হচ্ছে n সংখ্যক। সো 4টা স্টেট, তাহলে ফ্লিপ ফ্লপ হচ্ছে 2টা, ঠিক আছে। সো আমার হচ্ছে আর আরেকটা ভাবে বের করা যেতে পারে, সেটা হচ্ছে যদি এখানে বলে 2 বিট কাউন্টার, তাহলে 2 বিট মানে আসলে আমার ইভেনচুয়ালি 2টা ফ্লিপ ফ্লপ লাগবে। এখান থেকেও তুমি বের করতে পারো, এখন তোমার যেভাবে বের করতে সুবিধা হয়। সো আমার এই যে 2টা ফ্লিপ ফ্লপ লাগবে, 2টা টি ফ্লিপ ফ্লপ। এখন টি ফ্লিপ ফ্লপে ইনপুট থাকে হচ্ছে একটা করে, তাহলে 2টা টি ফ্লিপ ফ্লপে কয়টা ইনপুট থাকবে? 2টা। তো সেগুলোকে আমরা নাম দিছি হচ্ছে স্টেটের নামের সাথে মিলায়ে, একটাকে দিছি হচ্ছে TA1, অন্যটাকে দিছি হচ্ছে TA0, এরকম, ঠিক আছে।
সো দেন হচ্ছে এখন এই ফ্লিপ ফ্লপের ইনপুটগুলার কলামগুলা কিভাবে ফিল আপ করবো সেটা একটু দেখি। তো এই টেবিলটা কিন্তু আসলে এই ডায়াগ্রাম থেকেই লেখা হয়েছে, খেয়াল করো। প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট খুবই ইজি। 0 0 থেকে নেক্সট স্টেট হচ্ছে 0 1, 0 1 থেকে নেক্সট স্টেট 1 0, 1 0 থেকে 1 1, 1 1 থেকে 0 0। সো 0 0 থেকে নেক্সট স্টেট হচ্ছে 0 1, 0 1 থেকে নেক্সট স্টেট হচ্ছে 1 0, 1 0 থেকে নেক্সট স্টেট হচ্ছে 1 1, 1 1 থেকে নেক্সট স্টেট হচ্ছে 0 0। সো এই ডায়াগ্রামের উপর বেস করে এই টেবিলটা বানানো হয়েছে। দেন ফ্লিপ ফ্লপের ইনপুটে আমার হচ্ছে দুইটা কলাম আসছে, টি এ ওয়ান আর টি এ জিরো। সো যখন আমি টি এ ওয়ান হিসাব করব, টি এ ওয়ান হিসাব করার সময় আমার কিন্তু এখান থেকে শুধুমাত্র এ ওয়ান আর এ ওয়ান প্লাস, ঠিক আছে, এই দুইটা জিনিস হিসাব করলেই হবে। টি এ ওয়ান হিসাব করার জন্য আমার কিন্তু এ ওয়ান আর এ ওয়ান প্লাস এই দুইটা জিনিস নিয়ে চিন্তা করলেই হবে। আবার টি এ জিরো হিসাব করার জন্য এ জিরো আর এ জিরো প্লাস এই দুইটা জিনিস নিয়ে চিন্তা করব, ঠিক আছে। সো টি এ ওয়ান এর এই জায়গাটায় জিরো কেন আসছে? সো আমার প্রেজেন্ট স্টেটে আসছে হচ্ছে জিরো, মানে এ ওয়ান আর এ ওয়ান প্লাস দেখতেছি। সো প্রেজেন্ট স্টেটে জিরো আছে, নেক্সট স্টেটে জিরো আছে। এবার আমার হেল্প লাগবে হচ্ছে এই টি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিলের। সো প্রেজেন্ট স্টেটে জিরো আর নেক্সট স্টেটে যদি জিরো থাকে তাহলে ফ্লিপ ফ্লপের ইনপুটে কি বসে? জিরো। সো প্রেজেন্ট স্টেটে জিরো আর নেক্সট স্টেটে জিরো থাকলে এই যে ফ্লিপ ফ্লপের ইনপুটে বসছে জিরো। তারপরে ওয়ান কেন আসছে? কারণ এখানে প্রেজেন্ট স্টেটে জিরো ছিল, নেক্সট স্টেটে ওয়ান। প্রেজেন্ট স্টেটে জিরো, নেক্সট স্টেটে যদি ওয়ান থাকে তাহলে ফ্লিপ ফ্লপের ইনপুটে বসে ওয়ান, এই যে ফ্লিপ ফ্লপের ইনপুটে ওয়ান। তারপর প্রেজেন্ট স্টেটে ওয়ান, নেক্সট স্টেটে ওয়ান। সো প্রেজেন্ট স্টেটে ওয়ান, নেক্সট স্টেটে ওয়ান হলে ফ্লিপ ফ্লপের ইনপুটে জিরো, ফ্লিপ ফ্লপের ইনপুটে জিরো। আর প্রেজেন্ট স্টেটে ওয়ান, নেক্সট স্টেটে জিরো। সো প্রেজেন্ট স্টেটে ওয়ান, নেক্সট স্টেটে জিরো যদি থাকে তাহলে ফ্লিপ ফ্লপের ইনপুটে বসে হচ্ছে ওয়ান, এই যে ফ্লিপ ফ্লপের ইনপুটে বসছে হচ্ছে ওয়ান। তাহলে এই ফ্লিপ ফ্লপের ইনপুটের কলামটা ফিল আপ করলাম হচ্ছে টি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল দেখে দেখে। তেমনি টি এ জিরোর কলামটা ফিল আপ করতে হইলে এখানে এ জিরো আর এ জিরো প্লাসের ভ্যালুগুলো দেখবো, দেখে এক্সাইটেশন টেবিলে এসে ওই ফ্লিপ ফ্লপের ইনপুটের ভ্যালু অনুযায়ী এখানে ভ্যালুগুলো বসাইলাম। সো এই যে এই স্টেট ডায়াগ্রাম থেকে এই যে স্টেট টেবিলটা বানাইলো এবং এক্সাইটেশন টেবিল দেখে দেখে যে এখানে ভ্যালুগুলো বসাইলো, এই পর্যন্ত কি বুঝতে পারছি সবাই? Yes, sir. ওকে, কেউ না বুঝলে ওই সময় প্রশ্ন করো, ওয়েট করতে হবে না। আর যখন আমি প্রশ্ন করি যে বুঝছো কিনা বা সামথিং, একটু রেসপন্স করো আর কি, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হয় যে বোঝা যাচ্ছে নাকি আবার কোনো জায়গায় ল্যাকিংস আছে, এটাই আর কি। সো হচ্ছে আহ, এই গেল আমার টেবিলটা। তো এই টেবিলটার পর আমার তো ইভেনচুয়ালি এখান থেকে আসলে সার্কিট ডিজাইন করতে হবে। তো সার্কিট ডিজাইন করতে হলে আমার তো ইকুয়েশন লাগবে। তো ইকুয়েশনগুলো বের করবো কিভাবে? ইকুয়েশন বের করবো হচ্ছে এই টি এ জিরো আর টি এ ওয়ান, এই দুইটা জিনিসের কে ম্যাপ বানাবো এখন। তো এই দুইটা জিনিসের কে ম্যাপ ডিজাইন করবো, হচ্ছে সেই কে ম্যাপ। সো কে ম্যাপের ইনপুটে থাকবে হচ্ছে এই প্রেজেন্ট স্টেটগুলো, অর্থাৎ এ ওয়ান আর এ জিরো। সো নর্মালি আমরা যেভাবে কে ম্যাপ বানাই অভ্যস্ত, ওইভাবে কে ম্যাপ বানাইছি। দেন টি এ ওয়ান এর জন্য একটা কে ম্যাপ হলো, টি এ জিরোর জন্য একটা কে ম্যাপ হলো। সো টি এ ওয়ান এর যেসব জায়গায় ওয়ান আসছে এখান থেকে খুঁজে বের করে, যেমন এই ওয়ানটা আসছে এ ওয়ানে ওয়ান, এ ওয়ানে জিরো, এ জিরোতে ওয়ান, এটার জন্য অর্থাৎ জিরো ওয়ানের জন্য। সেখান থেকে ওরকম জিরো ওয়ানের ঘরটা খুঁজে বের করে এখানে ওয়ান বসাইছি। তারপরের ওয়ানটা আসছে হচ্ছে ওয়ান ওয়ানের জন্য, ওয়ান ওয়ানের ঘর খুঁজে বের করে এখানে ওয়ান বসাইছি। সো নর্মাল আর কি, একদম নর্মাল কে ম্যাপের রুলস। সো কে ম্যাপের নিয়ম অনুযায়ী কে ম্যাপ বসাইছি। কে ম্যাপ বসানোর পরে হচ্ছে গ্রুপ ক্রিয়েট করছি, এবং গ্রুপ ক্রিয়েট করার পরে হচ্ছে ইকুয়েশন জেনারেট হয়েছে। তো ইকুয়েশন জেনারেট হয়েছে টি এ ওয়ান ইকুয়ালস টু আসছে এ জিরো, আর টি এ জিরো ইকুয়ালস টু আসছে হচ্ছে এ ওয়ান। ঠিক আছে, টি এ ওয়ান ইকুয়ালস টু আসছে এ জিরো, টি এ জিরো ইকুয়ালস টু টি এ জিরো ইকুয়ালস টু আসছে হচ্ছে ওয়ান। তো এইবার এটা ধরে আমরা সার্কিট ডিজাইন করব। তো আমার এখানে দুইটা ফ্লিপ ফ্লপ নিয়েছি, যেহেতু আমার দুইটা ফ্লিপ ফ্লপ লাগবে, প্রশ্ন দেখেই বোঝা গেছিল। সো দুইটা ফ্লিপ ফ্লপ। সো এই ফার্স্টের ফ্লিপ ফ্লপটাকে আমি এ জিরো ধরতেছি, পরেরটাকে এ ওয়ান ধরতেছি। তাহলে এই যে টি লেখা যে দুইটা জায়গায়, এই টি লেখা জায়গাগুলো তাহলে আসলে হচ্ছে আমার, এটা হচ্ছে তাহলে টি এ জিরো, আর এইটা হচ্ছে তাহলে টি এ ওয়ান। তো টি এ ওয়ান ইকুয়ালস টু বলছে এ জিরো। সো এ জিরোতে এই ফ্লিপ ফ্লপের আউটপুট থেকে আসছে, সো এ জিরো নিয়ে এখানে টি এ ওয়ানে কানেক্ট করে দিছি। আর টি এ জিরো ইকুয়ালস টু হচ্ছে ওয়ান। তো এই যে এটা হচ্ছে টি এ জিরো, এটা গিয়ে ওয়ানে কানেক্ট করে দিছি। এখানে ওয়ানে কানেক্ট না করে এটাকে প্লাস 5 ভোল্টও কানেক্ট করা যাবে, কোনো সমস্যা নাই। আর একটা ব্যাপার হচ্ছে ক্লক পালস। ক্লক পালসটা দেখাইতেই হবে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে, আগেও বলছি। ক্লক পালস না দেখাইলে জিনিসটা যে ফ্লিপ ফ্লপ সেটা বোঝা যায় না। অ্যানাদার থিং ইজ, এখানে ওই যে বলছিলাম যে এটা যেহেতু সিনক্রোনাস কাউন্টার, তো সবগুলা ফ্লিপ ফ্লপ একই ক্লক পালস থেকে ভ্যালুটা নেওয়া হয় আর কি। তো এখানে কিন্তু ওইটাই দেখাইছে, একই ক্লক পালস থেকে সবগুলার ফ্লিপ ফ্লপে ভ্যালু নেওয়া হয়েছে আর কি। বুঝছি এই পর্যন্ত সবাই? বুঝতে পারছি?
জি স্যার। Yes, sir. আচ্ছা, তো এখন হচ্ছে যদি এটা 2 বিট না বলে 3 বিট বলতো, তাহলে এখানে চেঞ্জ কি আসতো? হ্যাঁ, 2 বিট না বলে যদি এখানে 3 বিট বলতো, এই যে এই ডায়াগ্রামটার মধ্যে চেঞ্জ কি আসতো? স্টেট ডায়াগ্রামটা যেটা দেখতে পাচ্ছ, যদি এখানে 2 বিট কাউন্টার না বলে 3 বিট বললো, তাহলে ডায়াগ্রামে কি চেঞ্জ আসতো বলা যাচ্ছে না? স্যার স্টেট 8টা হতো। স্টেট 8টা হইতো। 3 বিট করে আমার 8টা স্টেট হইতো তখন। ঠিক আছে? সো হচ্ছে এইটুকুই ডিফারেন্স। তো এই ডিফারেন্সের উপর বেস করে অবভিয়াসলি আমার হচ্ছে তখন টেবিলটাও ডিফারেন্ট হইতো। কারণ 3টা বিটের জন্য 8টা স্টেট যখন হবে তখন আমার টেবিলটা আরেকটু বড় হইতো আসলে। তো ওই জিনিসটা এখানে করে দেওয়া আছে অলরেডি। এই যে এখানে 000 থেকে 001, 001 থেকে 010 8টা স্টেটের জন্য টেবিলটা বানানো হইছে আরকি। আ সো এগেইন এটাও কিন্তু বাই ডিফল্ট হচ্ছে আপ কাউন্টার। এটাকে বলে আপ কাউন্টার। আগেরটাও ছিল আপ কাউন্টার। কেন আপ কাউন্টার বলতেছি? কারণ হচ্ছে এগুলাতে ছোট থেকে বড় দিকে যাচ্ছে আরকি ভ্যালু। মানে আমরা ছোট ভ্যালুর থেকে আস্তে, আস্তে বড় ভ্যালুর দিকে উঠতেছি, অর্থাৎ নিচের দিক থেকে উপরের দিকে উঠতেছি এরকম আরকি। সো এইজন্য এটা হচ্ছে আপ কাউন্টার। তো এখানেও আমাদের হচ্ছে এটাও কিন্তু একটা আপ কাউন্টার। তো 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3 এরকম যাচ্ছে আরকি জিনিসগুলা। তো আগের মতোই নিয়মকানুন 3 বিট যেহেতু বলছে, সো 3টা প্রেজেন্ট স্টেট, 3টা নেক্সট স্টেট, ফ্লিপ ফ্লপও থাকবে হচ্ছে 3টা। তো টি ফ্লিপ ফ্লপ দিয়ে যেহেতু বানাইতে বলছে, 3টা টি ফ্লিপ ফ্লপে 3টা ইনপুট থাকে। তো এই ফ্লিপ ফ্লপের ইনপুটের কলামগুলা ফিল আপ করার জন্য আমাদের হচ্ছে এক্সাইটেশন টেবিলের হেল্প লাগবে। এক্সাইটেশন টেবিলের হেল্প নিয়ে কলামগুলা ফিল আপ করছি। দেন হচ্ছে 3টা ফ্লিপ ফ্লপ ইনপুট কলামের জন্য 3টা কেএমএফ আসবে। 3টা কেএমএফ থেকে 3টা ইকুয়েশন, এবং সেই 3টা ইকুয়েশন থেকে ইভেনচুয়ালি হচ্ছে 3টা সার্কিট মানে একটা সার্কিট ডিজাইন হবে। সো এই হচ্ছে সেই সার্কিট ডিজাইন করা আরকি। সো এই সেম প্রশ্ন আবার তোমার 3 বিট না থেকে এখানে কিন্তু 4 বিট থাকতে পারত। যদি 4 বিট থাকতো তাহলে আমার এখানে কম্বিনেশন হইতো হচ্ছে 16টা। 4 বিট করে 16টা কম্বিনেশন লিখতে হইতো। প্রেজেন্ট স্টেটে ভেরিয়েবল থাকতো 4টা, নেক্সট স্টেটে ভেরিয়েবল থাকতো হচ্ছে 4টা, ফ্লিপ ফ্লপের ইনপুটেও থাকতো 4টা, কারণ ওইটাও আমাদের টি ফ্লিপ ফ্লপ দিয়ে বানাইতে বলছে। উই আর অ্যাজিউমিং যে ওইটাও আমাদেরকে টি ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করতে বলছে। তাহলে আমার ফ্লিপ ফ্লপের ইনপুট থাকতো হচ্ছে ওই ক্ষেত্রে 4টা। 4টা ফ্লিপ ফ্লপের ইনপুটের জন্য 4টা কেএমএফ ডিজাইন করতাম। 4টা কেএমএফ থেকে 4টা ইকুয়েশন আসতো। সেই 4টা ইকুয়েশন হচ্ছে এখানে লেখা আছে। কিন্তু এই ইকুয়েশনটার আগ পর্যন্ত কিন্তু কিছু করে দেওয়া নাই। কারণ এর আগ পর্যন্ত আসলে তোমার এই মুহূর্তে এসে বের করতে পারা উচিত। যেহেতু আমরা 2 বিট এখানে দেখাইছি, 3 বিট দেখাইছি। তো সেম টু সেম ভাবে টেবিল ক্রিয়েট করে 4 বিটটাও ক্রিয়েট করা যাবে। সো কেএমএফ থেকে ইকুয়েশন আসলে এরকম আসবে। এই ইকুয়েশন ধরে ইভেনচুয়ালি সার্কিটটা ডিজাইন করতে হবে। সো এগুলো কিন্তু 2 বিট, 3 বিট, 4 বিট যে কোনোটাই আসতে পারে। 4 বিট পর্যন্তই পড়লেই হয়, কারণ 5 বিট আসলে যেহেতু অনেক বড়, 5 বিট আসলে দেওয়া হয় না। সো 4 বিট পর্যন্ত আ 4 বিট পর্যন্ত আসলে আ দিলেই হয় আরকি। ঠিক আছে? 4 বিট পর্যন্ত পড়লেই মোটামুটি হচ্ছে। আচ্ছা, সো এখানে এইগুলা কিন্তু সবই টি ফ্লিপ ফ্লপ দিয়ে সলভ করতে বলছে। তো পরীক্ষার সময় তোমার কিন্তু আসলে টি ফ্লিপ ফ্লপ দিয়ে সলভ নাও করতে বলতে পারে। টি এর জায়গায় এস আর বা জে কে এরকম বলতে পারে। তো যদি এখানে ধরো জে কে ফ্লিপ ফ্লপ বলতো, তো জে কে ফ্লিপ ফ্লপ দিয়ে বললে এখানে ফ্লিপ ফ্লপের ইনপুট কয়টা আসতো? জে কে ফ্লিপ ফ্লপ বললে এখানে ফ্লিপ ফ্লপের ইনপুট কয়টা আসতো? 6টা। ৬টা। কেন ৬টা? কারণ আমার ৩টা ফ্লিপ ফ্লপ লাগতো। ৩টা ফ্লিপ ফ্লপের প্রত্যেকটাতে ২ বিট করে ইনপুট থাকতেছে। সো ২ বিট করে ইনপুট থাকলে আসলে আ টোটাল হচ্ছে আমার ৬টা ইনপুট থাকতো আরকি। ঠিক আছে? সো জেকে ফ্লিপ ফ্লপ বললে আমার আসলে ৬টা ইনপুট আসতো। আচ্ছা। সো দেন হচ্ছে আমার আ নেক্সট প্রশ্নের দিকে যাই। তো এখানে যেটা বললাম এটা হচ্ছে তোমার যদি ৬টা ইনপুট থাকতো, ৬টা ইনপুটের জন্য কিন্তু ৬টা কেএমএফ লাগতো obviously। ৬টা কেএমএফ থেকে আমার ৬টা ইকুয়েশন আসতো, সার্কিটটা একটু বড় হইতো। এটাই আরকি, আর কিছু না। আচ্ছা। সো এখন হচ্ছে আমরা নতুন আরেকটা কাউন্টার ডিজাইন করব, which is known as up slash down synchronous counter। সো আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলা ক্রিয়েট করছি এগুলো আসলে সব আপ কাউন্টার ছিল। অর্থাৎ এগুলাতে কোনো নিচের দিকের ভ্যালুতে আসে নাই। সবসময় নিচ থেকে উপরের দিকের ভ্যালুতে গেছে। অর্থাৎ 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3 এরকম আরকি। সো এখন যদি উল্টাটা হইতো তাহলে কি হইতো? সো উল্টাটা হইলে জিনিসটা দাঁড়াইতে হচ্ছে এরকম। তো আমার যদি 3 বিট সিনক্রোনাস ডাউন কাউন্টার বলতো, যেমন এখানে যদি আমি আপ কাউন্টার না বলে এটাকে যদি ডাউন কাউন্টার বলতাম, তাহলে এখানে অ্যারো গুলা হচ্ছে উল্টা হইতো। অর্থাৎ 7 থেকে 6, 6 থেকে 5, 5 থেকে 4, 4 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 1, 1 থেকে 0, 0 থেকে আবার 7 এরকম। সো উল্টা দিকে হইতো আরকি অ্যারো গুলা। এখন আমরা এমন একটা কাউন্টার পড়তেছি যে কাউন্টারটা আসলে আপ স্ল্যাশ ডাউন কাউন্টার। অর্থাৎ এখানে হচ্ছে
আমরা একই কাউন্টার দিয়ে আপ কাউন্টারের কাজও করব আবার ডাউন কাউন্টারের কাজও করব। তাহলে এইটার স্টেট ডায়াগ্রামটা দেখানো যায় হচ্ছে এখানে যেরকম দেখাইছে ওই অনুযায়ী, যে ব্ল্যাক কালারের অ্যারো দিয়ে দেখানো হয়েছে হচ্ছে আপ কাউন্টারের অংশটা, আর রেড কালারের অ্যারো দিয়ে, লাল কালার দিয়ে যেটা দেখানো সেটা হচ্ছে ডাউন কাউন্টারের অংশটা। ঠিক আছে, সো ব্ল্যাক দিয়ে হচ্ছে আপ কাউন্টার, রেড দিয়ে হচ্ছে ডাউন কাউন্টারটা শো করা হয়েছে। সো এটারও ট্রুথ টেবিল স্টেট টেবিলটা ডিজাইন করা সম্ভব, যেহেতু 3 বিট বলছে তাহলে আমার 3টা প্রেজেন্ট স্টেট থাকবে, 3টা নেক্সট স্টেট থাকবে, 3টা যেহেতু টি ফ্লিপ ফ্লপ দিয়ে বানাইতে বলছে, ওর অ্যাজুমিং যেটাও টি ফ্লিপ ফ্লপ দিয়ে বানাইতে বলছে, সো আমাদের 3টা টি ফ্লিপ ফ্লপ লাগতেছে, 3টা টি ফ্লিপ ফ্লপের 3টা ইনপুট থাকতেছে, দিলাম। এখন কারণ হচ্ছে এখানে কিন্তু শুধু আমার প্রেজেন্ট স্টেট দিলে আসলে হচ্ছে না, কারণ এখানে আমার 00 থেকে খেয়াল করো, 000 থেকে একবার যাচ্ছে 001-এ, আবার ডাউন কাউন্টারের সময় কিন্তু যাচ্ছে আরেক জায়গায়। ঠিক আছে, তার মানে এই যে আপ কাউন্টার হিসেবে ইউজ করব নাকি ডাউন কাউন্টার হিসেবে ইউজ করব সেটা বোঝানোর জন্য আমার কিন্তু এখানে একটা এক্সটার্নাল সুইচ বা এক্সটার্নাল ইনপুট লাগবে। এটাকে আমি আপ কাউন্টার হিসেবে ইউজ করব নাকি ডাউন কাউন্টার হিসেবে ইউজ করব সেটা বোঝানোর জন্য আমার একটা এক্সটার্নাল সুইচ লাগবে। ঠিক আছে, তো সেই এক্সটার্নাল সুইচ বা এক্সটার্নাল ইনপুটটাকে হচ্ছে আমি এখানে এম দিয়ে চিহ্নিত করতেছি। এক্সটার্নাল সুইচ বা এক্সটার্নাল ইনপুটটাকে হচ্ছে আমি এখানে এম দিয়ে চিহ্নিত করতেছি। সো এম দিয়ে যদি আমি চিহ্নিত করি তাহলে একটু খেয়াল করি এখানে কি হয়। তো এম সহ আমার প্রেজেন্ট স্টেট ছিল 3টা, টোটাল হলো আমার 4টা বিট। 4টা বিটের জন্য 16টা কম্বিনেশন, খেয়াল করে দেখো 16টা কম্বিনেশন লিখছি 0 থেকে 15 পর্যন্ত। দেন এখানে খেয়াল করলে দেখবা এই প্রথম 8টা রো, অর্থাৎ এই পর্যন্ত আমার অ্যারোটা যে জায়গায় আছে, এই প্রথম 8টা রোতে আসলে এটার আপ কাউন্টারের অংশটা দেখানো হয়েছে। এই যে প্রেজেন্ট স্টেট 000 থেকে নেক্সট স্টেট 001, 001 থেকে 010, 010 থেকে 011। সো প্রথম 8টা স্টেটে হচ্ছে আপ কাউন্টারের অংশটা দেখানো হয়েছে, আর পরের 8টা অংশ হচ্ছে ডাউন কাউন্টারের অংশটা দেখানো হয়েছে। ঠিক আছে, সো তার মানে হচ্ছে আমার এখানে এই সুইচের ভ্যালুটা, এক্সটার্নাল সুইচের ভ্যালুটা যতক্ষণ পর্যন্ত 0 থাকতেছে ততক্ষণ পর্যন্ত এটা আপ কাউন্টার হিসেবে কাজ করতেছে, আর যদি সুইচের ভ্যালুটা 1 হয় তখন হচ্ছে এটা ডাউন কাউন্টার হিসেবে কাজ করে। তো এই এক্সটার্নাল সুইচটা যেহেতু আমিই দিচ্ছি, সো এখানে অবভিয়াসলি এটা আমি চেঞ্জ করতে পারতাম। আমি যদি চাইতাম যে হ্যাঁ, এক্সটার্নাল সুইচের ভ্যালু যখন 1 দিব তখন সেটা আপ কাউন্টার হিসেবে কাজ করবে, তাহলে আমি এখানে এই 1 বসাইতাম। আর যদি আমি চিন্তা করি যে মানে 0 দিলে হচ্ছে সেটা ডাউন কাউন্টার হিসেবে কাজ করবে, তখন এখানে 0 বসাইতাম। তো এখানে আমরা এরকম চিন্তা করি নাই, এখানে আমরা কনভেনশনালি যেটা চিন্তা করার কথা সেটাই চিন্তা করছি, যে 0 দিলে হচ্ছে আপ কাউন্টার হবে আর 1 দিলে ডাউন কাউন্টার হবে। সো আমরা আপের জায়গাগুলোতে 0 বসাইছি, ডাউনের জায়গাগুলোতে 1 বসাইছি। সো এটা তুমি ভেরিয়েবলগুলো যেভাবেই বসাও না কেন এটা আসলে সমস্যা নাই, এটা তোমার হিসাবের উপর ডিপেন্ড করবে আর কি। সো তাহলে এই স্টেট টেবিল অনুযায়ী প্রথম 8টা রো দিয়ে হচ্ছে আমার আপ কাউন্টার ইন্ডিকেট করতেছে, পরের 8টা রো দিয়ে হচ্ছে ডাউন কাউন্টার ইন্ডিকেট করতেছে। দেন ফ্লিপ ফ্লপের ইনপুট অ্যাজ ইউজুয়াল আগের মতোই নিয়ম, TQ2 লেখার সময় Q2 আর Q2 প্লাস নিয়ে চিন্তা করতে হবে। এক্সাইটেশন টেবিল দেখে দেখে হচ্ছে কলামটা ফিল আপ করবো। সেম গোজ ফর TQ1 এবং TQ0। 3টা আউটপুটের কলাম থেকে, 3টা ফ্লিপ ফ্লপের ইনপুটের কলাম থেকে 3টা কেএমএফ আসবে। তো 3টা কেএমএফ আসলো। এই কেএমএফ এর মধ্যে কিন্তু ইনপুট হবে হচ্ছে প্রেজেন্ট স্টেট প্লাস এক্সটার্নাল ইনপুট। এর আগে যেগুলো পড়তেছিলাম ওইগুলো কোনোটাতেই আসলে এক্সটার্নাল ইনপুটটা ছিল না, থাকলে ওইগুলোর মধ্যেও কিন্তু ওইটা অ্যাড হইতো ইনপুট হিসাবে কেএমএফ এ, বাট ছিল না, এখন যেহেতু আছে। সো এক্সটার্নাল ইনপুট প্লাস প্রেজেন্ট স্টেট, টোটাল 4টা জিনিস নিয়ে হচ্ছে এখানে কেএমএফ বানাইলাম। এখানে একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে তুমি এইখানে যে সিকোয়েন্সে ভেরিয়েবলগুলো লিখতেছো ওই একই সিকোয়েন্সে তুমি কেএমএফটা বানাচ্ছ কিনা, যেমন এম Q2 Q1 Q0 ওই একই সিকোয়েন্সে কিন্তু এখানে প্রত্যেকটা কেএমএফ বানানো। যদি এমন হইতো এমটা তুমি এখানে না দিয়ে Q0 পরে দিছো তাহলে কিন্তু তখন আর কেএমএফেও ভেরিয়েবলগুলো তখন ডিফারেন্ট ওয়েতে দিতে হইতো। ঠিক আছে, সো এখানে যে নামে যে সিকোয়েন্সে তুমি ভেরিয়েবলগুলো দিচ্ছ ওই একই নামে একই সিকোয়েন্সে হচ্ছে তুমি কেএমএফে ভেরিয়েবলগুলো দিবা। ঠিক আছে, এটাই। দেন 1 এর জায়গায় 1 বসাইছি, যা যা বসানোর দরকার। দেন গ্রুপ ক্রিয়েট করছি, গ্রুপ ক্রিয়েট করে এরকম ইকুয়েশন আসছে, ইকুয়েশন ধরে হচ্ছে এই সার্কিটটা ডিজাইন করতে হবে। সো এইসব নিয়ম কানুন সব আগের মতোই, নতুন কিছু নাই আর কি, আগের মতোই। সো একটু জানাইতে হবে আমাকে যে এই যে 3 বিট সিনক্রোনাস আপ স্ল্যাশ ডাউন কাউন্টার যেটা, এটা কি বুঝছে কিনা সবাই? জি স্যার। বুঝতে পারছি। আচ্ছা, সো যদি এখানে 2 বিট বলতো, ওকে, সো 2 বিট যদি বলতো, তো 2 বিট বললে এখানে এই টেবিলে যেমন 3 বিট বলছে দেখে এখানে আসলে এই যে এরকম 16টা কম্বিনেশন হয়েছে। সো 2 বিট বললে এরকম টোটাল কয়টা কম্বিনেশন আসতো? 8টা।
8টা। কিভাবে 8টা? কারণ 2 বিট হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট দুইটা থাকতো, লেটস সে Q1 আর Q0, আর এক্সটার্নাল যে ইনপুটটা ওইটা প্লাস প্রেজেন্ট স্টেটের এই দুইটা মিলায় হচ্ছে টোটাল 3 বিট, ঠিক আছে? সো 3 বিট মানে হচ্ছে টোটাল 8টা কম্বিনেশন হইতো আর কি তখন, ঠিক আছে? এখানে যেমন 3 বিট প্রেজেন্ট স্টেট আর এক্সটার্নাল ইনপুট টোটাল 4 বিট মিলে 16টা কম্বিনেশন, ওই ক্ষেত্রে হচ্ছে টোটাল 8টা কম্বিনেশন হইতো। সো টেবিলটা আরেকটু ছোট হইতো আর কি এটা। দেন এগেইন ওই ছোট টেবিলটায় যদি আবার এমন হইতো যে আমি টি ফ্লিপ ফ্লপ দিয়ে সলভ না করে আমি আবার বলছি তোমাকে এসআর ফ্লিপ ফ্লপ দিয়ে সলভ করো বা জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে সলভ করো, তাহলে কিন্তু জিনিসটা আবার বড় হয়ে যেত আর কি। কারণ হচ্ছে তখন ইনপুটের সংখ্যা বাড়তো, আর ইনপুটের সংখ্যা বাড়লে হচ্ছে তোমার কেএমএফ এর সংখ্যা বাড়বে, কেএমএফ এর সংখ্যা বাড়লে ইকুয়েশনের সংখ্যা বাড়বে, ইকুয়েশনের সংখ্যা বাড়লে সার্কিটটাও আর একটু বড় হবে অবভিয়াসলি, এটাই। বাট এটা পরীক্ষায় আসতে পারে, 2 বিট 3 বিট আপ ডাউন কাউন্টার যে কোনো ফ্লিপ ফ্লপ দিয়েই আসতে পারে, সো একটু প্র্যাকটিস করতে হবে অবভিয়াসলি। এখানে শুধু টি দিয়ে দেওয়া, বাট পরীক্ষার জন্য তো শুধু টি দিয়ে প্র্যাকটিস করলে হবে না, অন্যান্য ফ্লিপ ফ্লপ দিয়েও প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, সো এতক্ষণ যেগুলো পড়তেছিলাম এগুলো প্র্যাকটিস প্রবলেমেই, নতুন করে আসলে এখানে আবার প্র্যাকটিস প্রবলেম লেখার কোনো মানে নাই। সো এরকমই আরেকটা প্রবলেম আর কি এখানে আমরা দেখতেছি। সো ইমপ্লিমেন্ট দ্য ফলোয়িং কাউন্টার ইউজিং টি ফ্লিপ ফ্লপ। সো এই কাউন্টারটা হচ্ছে, ফলোয়িং কাউন্টার মানে কিন্তু এই যে এই স্টেট ডায়াগ্রামটা না, ফলোয়িং কাউন্টার মানে হচ্ছে এই যে এটা। আমার প্রশ্ন কিন্তু হচ্ছে শুধুমাত্র এই জায়গাটা, প্রশ্ন হচ্ছে শুধুমাত্র এই জায়গাটা, এটাই তোমার প্রশ্ন দেওয়া আছে। ইমপ্লিমেন্ট দ্য ফলোয়িং কাউন্টার ইউজিং টি ফ্লিপ ফ্লপ, ঠিক আছে? সো 1 থেকে 2 তে যায়, 2 থেকে 3 তে যায়, 3 থেকে 5 এ, 5 থেকে 7 এ, 7 থেকে 11, 11 থেকে 13 এবং 13 থেকে 1, এইটাকে বানাতে বলছে টি ফ্লিপ ফ্লপ দিয়ে। সো আমার যেটা করতে হবে, সেটা হচ্ছে আমার ফার্স্টে দেখতে হবে যে এখানে আসলে কয় বিট দিয়ে বানাইতে বলছে। এটা তো প্রশ্নে কোথাও মেনশন করা নাই যে এটা কয় বিট দিয়ে বানাইতে হবে। তাহলে আগের প্রশ্নগুলোতে তো যেমন মেনশন থাকতো যে 2 বিট কাউন্টার বানাও, 3 বিট কাউন্টার বানাও, এরকম। এটাতে তো কত বিট কাউন্টার সেটা আসলে মেনশন করা নাই। তাহলে আমি বুঝবো কিভাবে যে এটা কয় বিট বানাইতে হবে? ম্যাক্সিমাম নাম্বার দিয়ে। ম্যাক্সিমাম নাম্বারটা দেখে। সো ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে এখানে 13। সো 13 কে রিপ্রেজেন্ট করতে হচ্ছে আমার 4 বিট ইনপুট লাগে, বাইনারি ইনপুট লাগে। সো আমার তাহলে এখানে প্রত্যেকটা নাম্বারকে আমি 4 বিট দিয়ে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে? সো যদি আমি 4 বিট দিয়ে রিপ্রেজেন্ট করি এখানে, 4 বিট দিয়ে রিপ্রেজেন্ট করলে আমার এখানে হচ্ছে এই যে 4টা মানে এখানে যে ভ্যালুগুলা দিছে আর কি, ওই অনুযায়ী হচ্ছে স্টেট ডায়াগ্রামটা ডিজাইন করছি। যেমন 1 থেকে 2 তে যায় তাহলে 0001 থেকে 0010 তে যায়, তেমনি 0010 থেকে 0011 এ যায়। সো এই কোশ্চেন অনুযায়ী এখানে এই ডায়াগ্রামটা ডিজাইন করা হয়েছে, এই আর কি। কিন্তু এটা খেয়াল করলে দেখা যাবে যে এই ডায়াগ্রাম বা এই কোশ্চেন এখানে অনেকগুলা স্টেট আসলে নাই। যেমন 0 থেকে কোথায় যাবে সেটা কিন্তু বলা নাই, তারপর 4 থেকে কোথায় যাবে বলা নাই, 6 থেকে কোথায় যাবে বলা নাই, 8 9 10 এগুলা কিছু বলা নাই, 12 বলা নাই, 14 15 এগুলা কিছুই বলা নাই। তো এই যে স্টেটগুলো বলা নাই ওই স্টেটগুলোর থেকে তাহলে নেক্সট স্টেটটা কোনটা হবে, ঠিক আছে? আমার প্রশ্ন হচ্ছে সেটা। যেগুলো দেওয়া আছে সেটা না হয় বুঝলাম যে হ্যাঁ 0001 থেকে নেক্সট স্টেট হবে হচ্ছে 0010, 0010 থেকে নেক্সট স্টেট হবে হচ্ছে 0011, কিন্তু যেটা দেওয়া নাই সেটা কি করব, ঠিক আছে? সো সেটার জন্য আমাদের একটু কাজ করতে হবে। সো ফার্স্ট অফ অল এখানে যেহেতু 4 বিটের জন্য করতে হবে বলছি, সো 4টা প্রেজেন্ট স্টেট, 4টা নেক্সট স্টেট এবং টি ফ্লিপ ফ্লপ দিয়ে যেহেতু সলভ করতে বলছে, সো আমাদের 4টা টি ফ্লিপ ফ্লপ লাগবে। 4টা টি ফ্লিপ ফ্লপে 4টা ইনপুট থাকে। সো হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট, 4টার জন্য 16টা কম্বিনেশন, 16টা কম্বিনেশন লিখছি। সো 000 এখানে খেয়াল করলে দেখা যাবে যে এই যে যেটা প্রশ্নে দেওয়া আছে, যেমন 0001 থেকে 0010 সেটাতে কোনো সমস্যা নাই। যে 0001 থেকে 0010 দিলাম। তারপর ধরো 4 প্রশ্নে দেওয়া নাই, সো 4 থেকেও আমরা সরি 4 না, যেটা প্রশ্নে দেওয়া আছে আর কি, যেমন 2 থেকে হচ্ছে 3 তে। সো 2 থেকে 3 তে আসার কথা, সো এই যে 2 হচ্ছে 0010, সেটা থেকে 3 তে আসবো 0011। তারপর 3 থেকে দেওয়া আছে হচ্ছে 5 এ। সো এই যে 3 এর কোড হচ্ছে এটা 0011, এটা থেকে 5 এ যাব অর্থাৎ 0101। সো এইভাবে হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট এবং নেক্সট স্টেটগুলো দেখানো যাবে। কিন্তু আমার সমস্যা হচ্ছে যে স্টেটগুলো দেওয়া নাই, যেমন 0000, তারপর 4, 0100, এগুলার ক্ষেত্রে আমি যাব কোথায়? সো এগুলোর ক্ষেত্রে এখানে একটা নিয়ম ফলো করা যায়, সেটা হচ্ছে প্রশ্ন অনেক সময় বলা থাকে এটা, সেটা হচ্ছে যে স্টেটগুলো প্রশ্নে দেওয়া নাই সেই স্টেটগুলোর থেকে নেক্সট স্টেট হবে হচ্ছে তোমার প্রশ্নে দেওয়া ইনিশিয়াল যে স্টেটটা থাকে সেটা। সো আমাদের এখানে প্রশ্নে ইনিশিয়াল স্টেট হচ্ছে 1,
তাহলে আমার এখানে যে স্টেটগুলো দেওয়া নাই সেগুলোর থেকে আমি আসলে 1 এ মুভ করতেছি। 0000 থেকে 0001 এ মুভ করতেছি। তারপর 4 থেকে 1 এ মুভ করতেছি। তারপর 6 থেকে 1 এ মুভ করতেছি। 8 থেকে 1 এ মুভ করতেছি। সো যে জায়গাগুলা প্রশ্নে দেওয়া নাই সেই স্টেটগুলোর থেকে নেক্সট স্টেটের ক্ষেত্রে আমরা প্রশ্নে থাকা ইনিশিয়াল যে স্টেটটা থাকে সেই স্টেটে মুভ করতেছি। সো উই আর অ্যাজুমিং যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে আর কি, যে ওইখানে মুভ করো। যদি প্রশ্নে বলতো অন্য কোথাও মুভ করো, যে 3 তে মুভ করো বা 2 তে মুভ করো, তাহলে আমরা 3 বা 2 ওইগুলোর মধ্যে মুভ করতাম। ঠিক আছে, এই আর কি। সো তাহলে যে স্টেটগুলোর প্রশ্নে নাই সেগুলোর থেকে হচ্ছে আমরা ইনিশিয়াল স্টেটে মুভ করতেছি। বাকি নিয়ম কানুন একদম আগের মতন। ফ্লিপ ফ্লপের ইনপুট এক্সাইটেশন টেবিল দেখে থেকে লিখছি, দেন ওখান থেকে কেম্যাপ বের করা হয়েছে, কেম্যাপ থেকে ইকুয়েশন, এবং ইকুয়েশন থেকে সার্কিট আঁকতে হবে। এখানে সার্কিটটা এঁকে দেওয়া নাই, কারণ হচ্ছে যে এই সার্কিটটা আসলে কম্পারেটিভলি একটু বড় আছে, বাট আমি তোমাকে এটা খুবই এনকারেজ করতেছি আঁকার জন্য বাসায়, কারণ হচ্ছে এই সার্কিটটা অনেক বড়। সো তুমি যদি এই সার্কিটটা প্রবলেম ছাড়াই ভালো মতন আঁকাইতে পারো, তাহলে আসলে তোমার অন্যান্য যেসব সার্কিট আসবে সেগুলো অবভিয়াসলি এর থেকে ছোট হবে, ওগুলো তোমার আঁকতে কম্পারেটিভলি অনেক সুবিধা হবে আর কি। ঠিক আছে, এই সার্কিটটা যদি তুমি আঁকো আর কি। আর ছোট ছোট সার্কিট বাসায় প্র্যাকটিস করে গেলা, তারপর পরীক্ষার সময় গিয়ে দেখলা যে একটা বড় সার্কিট আসছে, তখন কিন্তু আসলে পারাটা টাফ। ঠিক আছে, এই আর কি। সো এই জন্য নিজে অবশ্যই এটা একটু প্র্যাকটিস করতে হবে। বাট দিস ইজ হাউ ইউ ক্যান সলভ দিস কোশ্চেন। সো এগেইন এটা টি ফ্লিপ ফ্লপ না থেকে জে কে থাকতে পারতো, এসআর থাকতে পারতো। ওই অনুযায়ী হচ্ছে ডায়াগ্রাম, টেবিল অ্যান্ড এভরিথিং সবকিছুই চেঞ্জ হইতো আর কি, এটাই। সো তাহলে এটা বোঝা গেছে যে কোনো নাম্বার যদি এরকম প্রেজেন্ট না থাকে, তাহলে ওইখান থেকে নেক্সট স্টেট কোনটা হবে এটা কিভাবে দিব। জি স্যার। আচ্ছা, সো আমাদের লাস্ট কোশ্চেন বেসিক্যালি। সো কোশ্চেনটা হচ্ছে শুধুমাত্র এইটুকু। সো আমার কোশ্চেনটা হচ্ছে তাহলে এখানে যেটা দেওয়া আছে সেটা, ইমপ্লিমেন্ট দ্য ফলোয়িং কাউন্টার ইউজিং ডি ফ্লিপ ফ্লপ। তো এখানেও এটা ডি ফ্লিপ ফ্লপ না থেকে অন্যান্য ফ্লিপ ফ্লপও থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। বাট হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ দিয়ে এখানে সলভ করছে, সো আমরা এটা আগে দেখি। তো প্রশ্নটা কিন্তু শুধুমাত্র এইটুকু, প্রশ্নটা কিন্তু শুধুমাত্র এইটুকু, আর কিচ্ছু নাই প্রশ্নের মধ্যে। তো এখানে তো কোনো নাম্বার দেওয়া নাই। এতক্ষণ আমাদের প্রত্যেকটা প্রশ্নে তো নাম্বার দেওয়া ছিল, মানে 3 বিট 2 বিট এরকম বিভিন্ন নাম্বার ছিল। তো নাম্বার না থাকলে তাহলে এটাকে আমার ফার্স্টে নাম্বারে নিতে হবে আগে। তো নাম্বারে কিভাবে নিব, আমি দেখব যে এখানে আমার কয়টা ডিস্টিংগুইশেবল স্টেট আছে। সো স্টেট আছে হচ্ছে তিনটা, একটা গ্রিন, একটা ইয়েলো, আর একটা হচ্ছে রেড। ঠিক আছে, তিনটা ডিস্টিংগুইশেবল স্টেট আছে। সো তিনটা স্টেটকে প্রকাশ করার জন্য আমার আসলে অ্যাটলিস্ট 2 বিট নাম্বার লাগবে। কারণ যদি 1 বিট নাম্বার নেই, 1 বিটের জন্য পসিবল কম্বিনেশন হতে পারে মাত্র 2টা, 0 আর 1। সো এটা দিয়ে আসলে আমি 3টা স্টেটকে রিপ্রেজেন্ট করতে পারবো না। সো 3টা স্টেটকে রিপ্রেজেন্ট করতে হইলে আমার অ্যাটলিস্ট 2 বিট নাম্বার নিতে হবে। সো 2 বিট নাম্বার নিয়ে আমি হচ্ছে 0 0 দিয়ে আমি গ্রিনকে ইন্ডিকেট করতেছি, 0 1 দিয়ে আমি ইয়েলোকে ইন্ডিকেট করতেছি, 1 0 দিয়ে আমি রেডকে ইন্ডিকেট করতেছি। ঠিক আছে, সো তার মানে হচ্ছে এখানে আমার 1 1টা কোনো কাজে আসে নাই, কারণ এখানে যেহেতু আমার মাত্র 3টা স্টেট আছে। যদি এমন হতো 4টা ডিস্টিংগুইশেবল স্টেট আছে, তাহলে সেক্ষেত্রে আমি 1 1টাও কারোর সাথে অ্যাসাইন করে দিতাম। সো আমি এই যে অ্যাজাম্পশনসগুলো নিছি, এই অ্যাজাম্পশনসগুলা আসলে যেগুলো অ্যাজাম্পশনস প্রশ্নে দেওয়া নাই, সেক্ষেত্রে তুমি আসলে এগুলা নিজের ইচ্ছা মতন নিতে পারতা। যেমন গ্রিনকে তুমি নিতে পারতা 0 1, ইয়েলোকে নিতে পারতা 1 0, রেডকে নিতে পারতা 0 0। ইটস আপ টু ইউ, এটা তো কোনো সমস্যা নাই, এটা তুমি তোমার ইচ্ছা মতন নিতে পারতা। ঠিক আছে, ইভেন ধরো এখানে তো 1 1 স্টেটটা ইউজ হচ্ছে না, তুমি চাইলে এখানের কোনোটা বাদ দিয়ে তুমি 1 1 ইউজ করতে পারতা, সেটা কোনো সমস্যা নাই, ইটস আপ টু ইউ। বাট তুমি যেভাবে নিচ্ছ সেই অনুযায়ী তুমি তারপর কোশ্চেনটাকে একটু মডিফাই করবা। সো তাহলে গ্রিন যেহেতু 0 0, ইয়েলো যেহেতু 0 1, রেড যেহেতু 1 0, এগুলার নাম্বারগুলো লিখছি নিচে নিচে লিখে, তাহলে আমার টেবিলটা আসছে হচ্ছে বেসিক্যালি এরকম, মানে আমার ডায়াগ্রামটা আসে হচ্ছে বেসিক্যালি এরকম। আসলে লাস্টের অংশটা আমি পরে অ্যাড করছি, এটা না, ডায়াগ্রামটা আসে হচ্ছে মেইনলি এরকম, 0 0 থেকে 0 1, 0 1 থেকে 1 0, 1 0 থেকে 0 1, আবার 0 1 থেকে 0 0। সো এইবার এটা যেহেতু 2 বিট নাম্বার নিতে হচ্ছে আমার অ্যাটলিস্ট, তো আমার প্রেজেন্ট স্টেট 2টা, নেক্সট স্টেট 2টা, ফ্লিপ ফ্লপও লাগবে 2টা। তো আমার যেহেতু ডি ফ্লিপ ফ্লপ দিয়ে বানাইতে বলছে, ডি ফ্লিপ ফ্লপে একটা করে ইনপুট থাকে, তাহলে 2টা ডি ফ্লিপ ফ্লপে আমার হচ্ছে 2টা ইনপুট থাকলো।
তো এখানে প্রেজেন্ট স্টেট নিচ্ছে এ বি, নেক্সট স্টেট এ প্লাস বি প্লাস, ফ্লিপ ফ্লপ ইনপুট ডি এ আর ডিবি। এবার খেয়াল করো, এখন যখন 0 0 আছে, সো 0 0 থেকে আমার কিন্তু এখানে 0 1-এই যাচ্ছে সব সময়, কোনোভাবেই কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। 0 0 থেকে আমার কিন্তু 0 1-এই যাচ্ছে, কোনোভাবেই কিন্তু আমার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না। 0 0 থেকে আমার যাচ্ছে হচ্ছে 0 1-এ। আ মানে আমার এমন হচ্ছে না যে 0 0 থেকে 1 0 বা 1 1 এরকম অন্য কিছুতে যাচ্ছে। এই পুরা ট্রানজিশন ডায়াগ্রামে আমার 0 0 থেকে কিন্তু শুধুমাত্র 0 1-এই যায়। সো এবার খেয়াল করো এখানে এই টেবিলে এই যে প্রেজেন্ট স্টেট যখন 0 0, তখন সেখানে এই ইনপুট 0 এটা হচ্ছে একটা এক্সটার্নাল ইনপুট x। এই এক্সটার্নাল ইনপুটটা কেন নিছে সেখানে আমি একটু পরেই আসতেছি। তো এই এক্সটার্নাল ইনপুট 0 হোক বা 1 হোক সেটা আসলে ডাজন্ট ম্যাটার। কারণ হচ্ছে 0 0 থেকে আমার শুধুমাত্র 0 1-ই যায়। সো 0 0 থেকে তুমি খেয়াল করলেই দেখবা 0 0 থেকে, সরি, 0 0 থেকে তুমি খেয়াল করলেই দেখো যে ইনপুট 0 হইলেও নেক্সট স্টেট 0 1-এ, ইনপুট 1 হইলেও নেক্সট স্টেট 0 1-এ। কিন্তু 0 1-এর ক্ষেত্রে কিন্তু সিনারিওটা এমন না। 0 1-এর ক্ষেত্রে আমরা দেখতেছি একবার আসে 1 0-তে, আবার 0 1 থেকে আরেকবার জায়গায়, মানে আরেক জায়গায় যায় হচ্ছে 0 0-তে। তাহলে 0 1 থেকে 2 জায়গায় যায়। এই যে 2 জায়গায় যাচ্ছে এইটা কন্ট্রোল করার জন্যই আমার একটা এক্সটার্নাল ইনপুট নিয়ে আসা হইছে। কারণ কখন কোন জায়গায় যাবে সেটা তো আমার বলে দিতে হবে, নাহলে তুই 2 জায়গায় তো আর একসাথে যেতে পারবে না। তো আমি যেটা করব এখানে, তো 0 1 থেকে এই যে ইনপুট যদি 0 হয় তাহলে আমি এক জায়গায় যাব। সো আমি এখানে 0 0 তে গেছি। ইনপুট যদি 1 হয় তাহলে আমি আরেক জায়গায় যাব 1 0। এটা ইন্টারচেঞ্জেবল। তুমি চাইলে 0 1 থেকে 0 এর জন্য 1 0 তে আসতে পারতা। 0 1 থেকে 1 এর জন্য হচ্ছে আ 0 0 তে আসতে পারতা। ঠিক আছে? এটা কোনো সমস্যা নাই। সো এটা তুমি তোমার ইচ্ছা মতন ধরতে পারো যদি প্রশ্নে কিছু বলা না থাকে তাহলে। ঠিক আছে? সো এই কারণেই কিন্তু আমার এক্সটার্নাল ইনপুটটা নিয়ে আসতে হইলো। এরপরে আবার আছে 1 0। সো 1 0 থেকে কিন্তু শুধুমাত্র 0 1-এই যায়, আর কোথাও যায় না। সো এটাও আসলে চেঞ্জ করা সম্ভব না। সো এখানেও ইনপুট 0 বা 1 যাই থাকুক না কেন, নেক্সট স্টেট আসলে 0 1-এই যাচ্ছে। গেল? দেন হচ্ছে আমার ফাইনালি থাকতেছে হচ্ছে 1 1। তো 1 1 স্টেটটা কিন্তু আসলে এখানে লাগেই নাই, ইউজ হয় নাই কোথাও। তো যেহেতু ইউজ হয় নাই, সো এটার আসলে কোনো নেক্সট স্টেটও নাই। সো এখানে ডোন্ট কেয়ার দিব, এবং হচ্ছে ইভেনচুয়ালি ফ্লিপ ফ্লপের কলামগুলোতেও এখানে ডোন্ট কেয়ারই হবে। তো ফ্লিপ ফ্লপের কলাম ফিল আপ করার নিয়মকানুন তো আগের মতোই। ডি এ ফিল আপ করার সময় এ আর এ প্লাস নিয়ে চিন্তা করব, ওইটা দেখে দেখে হচ্ছে এক্সাইটেশন টেবিলে যাব, এক্সাইটেশন টেবিল দেখে ফ্লিপ ফ্লপের ইনপুটে ভ্যালুগুলা বসাবো, অর্থাৎ ডিএ তে বসাবো। সেম গোস ফর ডিবি। দেন এই দুইটার জন্য দুইটা কে ম্যাপ, এবং দুইটা কে ম্যাপ, সরি, এই যে কে ম্যাপ গুলা, এবং কে ম্যাপ থেকে ইকুয়েশন জেনারেট করে সার্কিট রাখতে হবে। বাট এখানে ইম্পর্টেন্ট ব্যাপার আছে কিছু, সেটা হচ্ছে এখানে এই যে এক্সটার্নাল ইনপুটটা নিলাম, এটা নিলাম হচ্ছে রাইট সাইডে। সো এখানে এইভাবে নিছি বলে আমি একটু আগে যেটা বললাম যে টেবিলের মধ্যে যে নামে যে সিকোয়েন্সে ভেরিয়েবল গুলা থাকবে, কে ম্যাপ যেন সেই একই নামে একই ভেরিয়েবল দিয়ে ফিল আপ করা হয় আর কি। ঠিক আছে? সো এখানে খেয়াল করো, এখানে ছিল হচ্ছে এ বি এক্স, এখানে কেম্যাপের ক্ষেত্রেও যে এ বি এক্স ওই একই সিকোয়েন্সে একই নামে ভেরিয়েবল দিয়ে ইনপুটগুলা ক্রিয়েট করা হয়েছে। সেইটা এক নাম্বার। তুমি বলতে পারো যে স্যার এখানে তাহলে এটা রাইট সাইডে না লিখে আমি যদি এক্সটাকে লেফট সাইডে লিখতাম তাহলে কি কোনো সমস্যা হইতো? আনসার হচ্ছে না, সমস্যা হইতো না। টেবিলের ক্ষেত্রে আসলে কোনো চেঞ্জও আসতো না। যেটা দেখা যেত, চেঞ্জটা আসছে হচ্ছে তোমার এই আহ কেম্যাপের ক্ষেত্রে। কারণ তুমি যদি এক্সটাকে সবার লেফটে লিখো তাহলে তখন সিকোয়েন্সটা হচ্ছে এক্স এ বি। তখন তুমি এখানে এই কেম্যাপটা এ বি এক্স এইভাবে ক্রিয়েট করলে হইতো না, তখন আগে এক্স লিখতে হইতো, এই সাইডে হচ্ছে এ বি লিখতে হইতো। এই লেফটে এক্স লিখতে হইতো, এই সাইডে হচ্ছে এ বি লিখতে হইতো। এরকম। ঠিক আছে? সো এটা হচ্ছে ডিপেন্ড করতেছে তুমি কিভাবে দিতেছো এক্সটার্নাল ইনপুটটা কোন দিকে সেটার উপর, বাট যে কোনো দিকে দিতে পারো, কোনো ইস্যু নাই আর কি। সেটাই। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে তুমি চিন্তা করে দেখো যে এইখানে তো স্যার আপনি যে স্টেটটা প্রশ্নেই নাই সেটার জন্য আপনি ডোন্ট কেয়ার দিলেন, কিন্তু একটু আগে যেটা সলভ করলাম সেখানে যে স্টেটটা প্রশ্নে নাই সেটার থেকে তো আপনি হচ্ছে ইনিশিয়াল স্টেটে মুভ করলেন, তাহলে কখন কোনটা করব? তো এটা হচ্ছে আসলে প্রশ্নে দেওয়া থাকে। প্রশ্ন যদি বলা থাকে যেমন স্টেট যেটা আসলে প্রশ্নে নাই সেটার জন্য তুমি হচ্ছে ইনিশিয়াল স্টেটে মুভ করবা, তাহলে ইউ হ্যাভ টু মুভ টু দ্য ইনিশিয়াল স্টেট। আর যদি এরকম বলা থাকে যে সেটার ক্ষেত্রে তুমি ডোন্ট কেয়ার ইউজ করো, বা ইউজ ডোন্ট কেয়ারস হোয়ার রিকোয়ার্ড, যদি এরকম বলা থাকে তার মানে হচ্ছে তোমার ওই যে স্টেটটা প্রশ্নে নাই সেটার জন্য তুমি ডোন্ট কেয়ার ইউজ করতে পারো। মানে আগের প্রশ্নটার মধ্যেও কেউ যদি বলে যে স্যার এই যে 0 0 0 0 তো প্রশ্নে নাই, তো এটার ক্ষেত্রে আমি ইনিশিয়াল স্টেটে মুভ না করে ডোন্ট কেয়ার দিলে সমস্যাটা কি? সমস্যা নাই, আসলে কোনো সমস্যা নাই। কিন্তু আমি তো তোমাকে বললাম যে এটা আসলে পরীক্ষার সময় প্রশ্নে দেওয়া
দেওয়া থাকে যে স্টেটটা প্রশ্নে নাই সেটার জন্য তুমি কি করবা, তুমি কি ডোন্ট কেয়ার ইউজ করবা নাকি 0 1, তুমি কি ডোন্ট কেয়ার ইউজ করবা নাকি হচ্ছে ইনিশিয়াল স্টেট যেটা সেই ইনিশিয়াল স্টেটে মুভ করবা। ঠিক আছে, এটা প্রশ্নে দেওয়া থাকবে। সো প্রশ্নে যেটা দেওয়া থাকবে তুমি ওই অনুযায়ী ইনস্ট্রাকশন ফলো করবা, এটাই আর কি। আচ্ছা, কোনো কোশ্চেন এখন পর্যন্ত? স্যার এখানে যদি একটা ইউলো কম থাকতো তাহলে তো হচ্ছে এক্সটার্নাল ইনপুটটা না নিলেও না হতো, নিলেও তাই না? হয়ে যেত, রাইট। যদি একটা কম থাকতো তাহলে না নিলেও হইতো। এখন কথা হচ্ছে কম না থেকে আবার এমনও তো হইতে পারে যে বেশি আছে, যেমন 0 1 থেকে 1 0-তে যায়, আবার 0 1 থেকে 0 0-তে যায়, আবার ধরো 0 1 থেকে 1 1-এ যায়, সাপোজ আর কি। এই স্পেসিফিক প্রশ্নের জন্য না, মানে আমি তোকে বলতেছি আর কি, যে সাপোজ এরকমও তো হইতে পারে যে একটা জায়গা থেকে তুমি 3 জায়গায় যাচ্ছ, তখন কি আমার একটা ইনপুট দিয়ে এই 3 জায়গায় যাওয়া যেত? না স্যার। যাওয়া যাইতো না। কেন যাইতো না? কারণ আমার একটা ইনপুট আসলে পসিবল 2টা কম্বিনেশন দেয়, 0 আর 1। সো আমি 2টা জায়গায় যেতে পারতাম। কিন্তু যদি একটা স্টেট থেকে 3টা স্টেটে যাইতে হয়, তখন আর আমার একটা ইনপুট দিয়ে হবে না। তখন ওইটার পাশে আরেকটা ইনপুট আনতে হবে। লেটস সে y আনলাম। y এনে হচ্ছে তখন এরকম টোটাল এ বি এক্স ওয়াই 4টার জন্য 16টা কম্বিনেশন হইতো আর কি তখন। তো 16টা কম্বিনেশনের মধ্যে তুমি দেখতা যে 0 1 থেকে একবার 1 0-তে, একবার 0 0-তে, একবার 1 1-এ, তাহলে 0 x আর y এর ভ্যালু 0 0 0 1 1 0, তিনটার জন্য এরকম 3টা পসিবল স্টেটে মুভ করতা। আর যেটা লাগতেছে না ওইটাকে তুমি হচ্ছে নেক্সট স্টেটে ডোন্ট কেয়ার দিয়ে রাখতে এরকম। আর অন্যান্য যেগুলো আছে যেগুলোর থেকে মাত্র একটা জায়গাতেই যাওয়া যায়, সেগুলোর ক্ষেত্রে তো আসলে এক্স ওয়াই এর ভ্যালুগুলো ম্যাটার করতো না। এগুলো 0 0 0 1 1 0 1 1 যেটাই থাকুক না কেন, নেক্সট স্টেট সবসময় ওই যেটা দেওয়া আছে প্রশ্নে ওই অনুযায়ী বসাইতে হবে আর কি। সো তাহলে আমার এখানে প্রশ্নে কিন্তু আমার 2টা এক্সটার্নাল ইনপুটও লাগতে পারে বেসড আপন দা কোশ্চেন। এখানে একটা আছে বলেই যে তুমি একটা দিয়েই প্র্যাকটিস করে রেখে দিবা এমন যাতে না হয়, এই জন্যই কিন্তু এখানে নোট দিয়ে এটা লেখা আছে যে একটা এক্সটার্নাল ইনপুটের বেশিও হচ্ছে কানেক্ট করার প্রয়োজন হইতে পারে। কোনো কোশ্চেন? এবং ইভেনচুয়ালি এগুলোর কিন্তু সার্কিটটা ডিজাইন করতে হয়, ঠিক আছে, সবগুলোই সার্কিট ডিজাইন করতে হয়। তো এই লেকচারে আমরা যা কিছু পড়ছি, এই আজকে যা পড়লাম, এগুলো সবই আসলে ওই স্টেট ডায়াগ্রাম টু সার্কিট ডায়াগ্রামের মতন করেই আসলে সলভ করা। প্রত্যেকটাই স্টেট ডায়াগ্রাম টু সার্কিট ডায়াগ্রামের মতন করেই আসলে সলভ করা, আগের দিন যেটা পড়ছিলাম আর কি। সো একটু ভালো করে পড়লেই আসলে পারা সম্ভব। সো এই লেকচারের জিনিসপত্র সলভ করতে হইলে আমার আসলে আগের লেকচার থেকে তাহলে ট্রুথ টেবিল আর এক্সাইটেশন টেবিলের হেল্পটা লাগতেছে আর কি। ঠিক আছে, সো এখন আমি তো সবসময় প্রেফার করি যে তুমি আসলে জাস্ট ট্রুথ টেবিলটা যদি তুমি পারো মোটামুটি ভালো মতন, ট্রুথ টেবিল পারলে আসলে ক্যারেক্টারিস্টিক টেবিল আর এক্সাইটেশন টেবিল এমনিতেই বানানো যায়। বাট হ্যাঁ, অনেকেই আছে যে যেহেতু ক্যারেক্টারিস্টিক টেবিলটা আমার ফুললি লাগতেছে না, তাহলে ক্যারেক্টারিস্টিক টেবিলটা নিয়ে আর পড়াশোনাই করে না, শুধু হচ্ছে প্রেজেন্ট স্টেট, সরি, শুধু হচ্ছে ট্রুথ টেবিল এবং হচ্ছে এক্সাইটেশন টেবিল, এই দুইটা নিয়েই হচ্ছে মাথা ঘামায়। সো এটা আসলে তোমার ব্যাপার, সমস্যা নেই। তবে ইটস ট্রু যে হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক টেবিলটা আসলে আমার কোথাও কাজে আসতেছে না, আমার আসলে ট্রুথ টেবিল আর এক্সাইটেশন টেবিলগুলো দিয়েই এই চ্যাপ্টারের সব পড়াশোনা কমপ্লিট হয়ে যাচ্ছে আর কি, এটাই। আর চ্যাপ্টারের তোমাদের অ্যাসাইনমেন্টে দেখবা যে এই যে লাস্টে আমরা যে প্রশ্নটা সলভ করলাম এরকম সিমিলার একটা প্রশ্ন আছে, ওইটা আনগ্রেডেড কোশ্চেন হিসেবে দেওয়া, তার মানে ওইটা তোমার করে সাবমিট করতে হবে না, কিন্তু সেম টু সেম এই টাইপের একটা প্রশ্ন আছে দেখবা। ঠিক আছে, সো ওইটা কিভাবে সলভ করতে হয় এটা একটু প্র্যাকটিস করবা, করলে তোমার এটার ক্ষেত্রে সিগনিফিকেন্টলি লাভ হবে, ভালো একটা আইডিয়া চলে আসবে যে হ্যাঁ এই ধরনের প্রশ্ন কিভাবে সলভ করে। অ্যান্ড এগেইন সব টপিকের ক্ষেত্রেই শুধু স্লাইডে যদি ডি ফ্লিপ-ফ্লপ থাকে, তুমি যদি শুধু এই ডি ফ্লিপ-ফ্লপ দিয়ে প্র্যাকটিস করো তাহলে আসলে বোঝা যাবে না যে তোমার আসলে নলেজটা কতটুকু কি হইছে না হইছে এটা আর কি। তো তোমার সবগুলা ফ্লিপ-ফ্লপ দিয়ে প্র্যাকটিস করা উচিত। হইতে পারে যে ডিফারেন্ট ফ্লিপ-ফ্লপ দিয়ে তুমি একই টাইমে প্র্যাকটিস করতে পারতেছো না। লেটস সে যে তুমি হচ্ছে আহ, ধরলাম যে এই প্রশ্নটা ডি ফ্লিপ-ফ্লপ দিয়ে আছে, তুমি এটা শুধু টি ফ্লিপ-ফ্লপ দিয়ে প্র্যাকটিস করলা, ফাইন, সমস্যা নাই। এটা টি দিয়ে করলা, তুমি আর আগে যেটা আছে সেটা তো টি দিয়েই আছে, সেটা তুমি জে কে ফ্লিপ-ফ্লপ দিয়ে প্র্যাকটিস করো। কারণ একটা প্রশ্নই তুমি যদি আবার 4 ধরনের ফ্লিপ-ফ্লপ দিয়ে প্র্যাকটিস করতে পারো তাহলে তো খুবই ভালো। বাট সময়ের একটা ব্যাপার আছে, পরীক্ষা যেহেতু সামনেই, ঠিক আছে, তো হয়তো তুমি এতগুলা প্র্যাকটিস করতে পারবা না। আবার সেক্ষেত্রে অ্যাটলিস্ট প্রত্যেকটা একটা একটা ডিফারেন্ট ফ্লিপ-ফ্লপ দিয়ে প্র্যাকটিস করলেও কিন্তু তোমার আসলে প্র্যাকটিসটা হয়ে যাবে। কারণ এখানে তো প্রশ্ন পারবা নাকি পারবা না
এটা আসলে বলার কিছু নাই, কারণ এটা তো আসলে পারার কথা। ইটস ভেরি ইজি, জাস্ট এক্সাইটেশন টেবিলটা জানলে ওইটা দেখে দেখে এখানে ভ্যালু বসানো, তারপর হচ্ছে কেএমএফ বানানো, এগুলো তো সব আগের পড়া, কেএমএফ এর জিনিসগুলো তো সব আগের মিডের আগের পড়া, রাইট? সো এগুলো কিন্তু তো ডিফিকাল্ট কিছু না। সো আই এম অ্যাজিউমিং যে তুমি প্রশ্ন পারবা, ইউ জাস্ট হ্যাভ টু প্র্যাকটিস টু ফাইন্ড আউট হাউ মাচ টাইম ইউ নিড, ঠিক আছে? মানে হচ্ছে তোমার এই ধরনের প্রশ্ন একটা সলভ করতে তুমি কি আধা ঘন্টা দিবা নাকি 20 মিনিট নিবা নাকি 10 মিনিট দিবা, সেটা বোঝার জন্য হইলেও একবার তোমার সলভ করা উচিত। সো এখানে যে টপিকগুলো আছে, যে ম্যাটেরিয়ালগুলো আছে, এগুলো হয়তো ম্যাক্সিমাম এখানে টি ফ্লিপ ফ্লপ বা ডি ফ্লিপ ফ্লপ দিয়ে সলভ করা, কিন্তু তুমি প্র্যাকটিস করার সময় এক একটা অ্যাটলিস্ট একটা করে প্রত্যেকটা প্রবলেমের এগেইনস্টে অ্যাটলিস্ট একবার করে হলেও ডিফারেন্ট একটা ফ্লিপ ফ্লপ দিয়ে প্র্যাকটিস করবা আর কি, তাহলে নিজের জন্যই লাভ। এটাই আর কি। আর কারো কোনো প্রশ্ন? স্যার আমাদের 260 মিড টার্ম ফাইনাল ফাইনাল 28 তারিখ। 28 ওকে স্যার। হ্যাঁ, 28 তারিখ হচ্ছে 260 ফাইনালটা হবে। সো হচ্ছে রুটিন তো দেয় নাই মনে হয় এখনো, যেহেতু জিজ্ঞেস করলা তার মানে তো দেয় নাই। সো আজকে হয়তো দিবে আই গেস, আসলে দেওয়ার কথা ছিল হয়তো আগেই, বাট কেন দেয় নাই জানি না। তো 28 তারিখ হওয়ার কথা আর কি, আমাদেরকে যেটা পাঠানো হয়েছে ওই অনুযায়ী আর কি। তো 28 তারিখ দুপুর 2টায় আই গেস। সো ভালো মতন হচ্ছে একটু পড়বা, পড়লে আশা করি এত ডিফিকাল্ট কিছু না আর কি, পারা যাবে, ডিফিকাল্ট কিছু না। আর আগের ক্লাসে যেমন একজন বলতেছিল যে স্যার প্র্যাকটিস করবো কখন, টাইম তো আর নাই। তখন কাহিনী হচ্ছে প্র্যাকটিস তো আর তুমি সব চ্যাপ্টার একসাথে করবা না, কারণ আমরা যে অ্যাডার সাবজেক্টের চ্যাপ্টারটা পড়ছি ওই চ্যাপ্টার তো অনেক আগে পড়া হয়ে গেছে, চ্যাপ্টারে এত মানে কঠিন কোনো প্রশ্ন আসলে নাই। সো এগুলো তো আর এখন প্র্যাকটিস করার প্রয়োজন নাই আমার মনে হয়, ঠিক আছে? জাস্ট টুকটাক একটু দেখলেই পারার কথা। এনকোডার ডিকোডার চ্যাপ্টারের উপর তোমরা কুইজ দিছো, যারা কুইজ দিছো তারা তো ওই সময় পড়েই ফেলছো। ফ্লিপ ফ্লপের আগের লেকচারটা যেটা, ওইটার থেকে আসলে খুবই রেয়ার টাইপের, মানে ফ্লিপ ফ্লপের আগের লেকচারটা যেটা, ওটাতে খুবই রেয়ার টাইপের প্রশ্ন আসে, মানে রেয়ারলি কোশ্চেন আসে, রেয়ার টাইপের না মানে খুবই রেয়ারলি কোশ্চেন আসে। সো ওইটার থেকে আসলে এত পড়ার মতন কিছু নাই। ওইটার থেকে মেইনলি তোমার দরকার হচ্ছে ট্রুথ টেবিল আর এক্সাইটেশন টেবিলগুলা, যেগুলো ইউজ করে আমাদের এই লেকচারের প্রশ্ন সলভ করতে হচ্ছে। সো মেইনলি তোমার প্র্যাকটিস ম্যাটেরিয়াল কিন্তু আসলে এই লেকচারটায়। সো এখানে যা যা আছে প্রত্যেকটাই প্র্যাকটিস হিসেবেই কিন্তু স্লাইডে দেওয়া, পুরো প্রবলেমটাই সলভ করা, লাইন বাই লাইন সব কিছু সলভ করা। সো একটু ভালো মতন আসলে প্র্যাকটিস করলে হয়ে যাওয়ার কথা আর কি। আর একটা অপশন তো তুমি পাচ্ছ, ফাইনাল এক্সামে একটা অপশন থাকে, সো একটা প্রশ্ন বাদও দিতে পারবা তুমি, বাট ওইটা আসলে এইভাবে আগের থেকে বলা সম্ভব না যে কোন চ্যাপ্টার থেকে কয়টা প্রশ্ন হবে, কারণ প্রশ্ন মিক্স আপ থাকতে পারে, চ্যাপ্টার যেহেতু মাত্র 4টা, সো প্রশ্ন আসলে মিক্সড আপ থাকতে পারে এক চ্যাপ্টারের সাথে আরেক চ্যাপ্টার, এই আর কি। এনিওয়ান, কারো কোনো প্রশ্ন? স্যার আমাদের টিউসডে কি ক্লাস হবে? যদি ভার্সিটি মানে অফলাইন নিতে বলে তাইলে হবে আর কি, অনলাইন নিতে বললে আসলে আমার মনে হয় আর হয়ে লাভ নেই, কারণ আসলে অফলাইন নিলে আমি কুইজের খাতাগুলো দিয়ে দিতাম, প্লাস হচ্ছে কারো যদি কোনো সমস্যা থাকে সেটাও সলভ করে দিতাম। সো আই এম এক্সপেক্টিং যে ওই দিন অফলাইন ক্লাস হবে এবং নিবো আর কি। তোমরা ধরে নাও যে ক্লাস হবে, যদি বাই এনি চান্স এরপরে আর না নেওয়ার প্রয়োজন হয় তাহলে তো আমি জানাই দিব, বাট আমি চাচ্ছি যে হোক আর কি, তাহলে আমি কুইজের খাতাগুলোও দিতে পারি, তোমাদেরও কারো সাইডে কোনো প্রবলেম থাকলে যে কোনো চ্যাপ্টারই হোক না কেন সেটা ওই দিন দেখাইতে পারো, এই আর কি। আর কুইজের নাম্বার তো দিয়ে দিছিলাম স্ল্যাকে, পাইছো সবাই? ইয়েস স্যার। সো ওইখানে কিন্তু তোমার এই 4th কুইজের সাথে সাথে বেস্ট 2 আউট অফ 4 করলে কত আসে সেই ক্যালকুলেশনটাও এখানে লেখা আছে। সো কারো যদি কোনো ক্যালকুলেশনে ভুল মনে হয় বা কোনো প্রবলেম মনে হয় তাহলে হচ্ছে আমাকে জানাও, এটাই আর কি। আর আমাদের এই কুইজে লাস্ট কুইজটাতে আর কি কিছু ভুল হয়েছে, এটা তো আসলে খাতা দেখাইলে তখন হয়তো ক্লিয়ার হয়ে যেত ভালো মতন। তো আমি আপাতত একটু বলে রাখি আর কি, যে যেটা ম্যাক্সিমামই আসলে চোখে পড়ছে, সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সার আঁকার সময় সিলেক্টরের মধ্যে কোনো এমএসবি এলএসবি কিচ্ছু মেনশন করা নাই। এটা কিন্তু আমি মাল্টিপল টাইমস বলছি যে এমএসবি এলএসবি মেনশন করতে হবে, তোমরা ইনপুট আউটপুটে মেনশন করতেছো। তো মাল্টিপ্লেক্সারের তো ইনপুটে আসলে কোনো এফেক্ট নাই আলাদাভাবে, মাল্টিপ্লেক্সারের ইনপুট সিলেক্ট হচ্ছে সিলেক্টরের মাধ্যমে। তো তুমি যদি সিলেক্টরই এমএসবি এলএসবি না দাও তাহলে আমি বুঝবো কিভাবে যে কোনটা তোমার এমএসবি কোনটা তোমার এলএসবি? বুঝা গেছে? এটা তুমি হয়তো একটা জিনিস চিন্তা করে দিছো, লেটস সে মানে প্রশ্নে দেওয়া নাই, তুমি হচ্ছে ভেরিয়েবলগুলো নিজের মতন করে নিলা, এবিসিডি বা S2 S1 S0 নিয়ে নিজের মতন করে চিন্তা করে ঠিকভাবেই তুমি বসাইছো, কিন্তু ওইটা তো
ইটস জাস্ট মানে কনসেপচুয়াল স্টাফ। তোমার তো এটার কোনো কনক্রিট প্রুফ নাই যে তুমি যে এটাই এমএসবি ধরছো বা এটাই এলএসবি ধরছো। তো সেই জন্যই কিন্তু তোমার আমি লিখতে বলছি। তো যাদের এরকম লিখে নাই তাদের এখানে এই পরীক্ষায় 2 মার্ক করে কাটা গেছে আর কি। 2 মার্ক হয়ে গেছে, 2 মার্ক করে কাটা গেছে। তো যাতে করে তুমি ফাইনালে আর সেম ভুল না করো আর কি। সো মাল্টিপ্লেক্সারে বা ডিমাল্টিপ্লেক্সার এগুলার ক্ষেত্রে এমএসবি এলএসবি গুলা মেনশন করতে হবে। সিলেক্টরের ক্ষেত্রে অবভিয়াসলি মেনশন করতেই হবে, এটা না করার কোনো অপশন নাই। ঠিক আছে? সো কোনটা এমএসবি কোনটা এলএসবি তো কঠিন কিছু না, খাতার উপরে জাস্ট কর্নারে অনেকে লিখে নিচ্ছে, লিখে নিলেই হয় যে হ্যাঁ অ্যাজিউম এবিসিডিজ আর মাই সিলেক্টর অ্যান্ড হিয়ার এ ইজ দ্য এমএসবি বা সামথিং এরকম লিখে নিচ্ছে। ঠিক আছে? সো এটা আসলে এত ডিফিকাল্ট কিছু না, একটু লিখে নিলেই হয় আর কি। তো এইটা একটা। আর আরেকটা হচ্ছে স্লাইডের অনেক প্রশ্ন অনেকে ভুল করছো, যেমন হচ্ছে ডাইরেক্ট প্রশ্ন দেওয়া ছিল যে এনকোডার ডিকোডার দিয়ে ফুল অ্যাডারটা ডিজাইন করে দাও। এটা অনেকেই ভুল করে রাখছো দেখতেছি। ঠিক আছে? কমপ্লিটলি পয়েন্টলেস ভুল। কিন্তু এটা একদম স্লাইডের ডাইরেক্ট প্রশ্ন, এখানে কোনো ভ্যালু টেলুর চেঞ্জ নেই, কোনো চেঞ্জই নাই, জিরো চেঞ্জ। তারপরে এটা তো আসলে তোমার কম পাওয়ার কথা না, এটা তো আসলে তোমার বেশি নাম্বার পাওয়ারই কথা ছিল। তো এই ধরনের স্লাইডের জিনিসগুলো তুমি যদি না পড়ে যাও পরীক্ষার সময়, তাহলে কিন্তু হচ্ছে পরীক্ষা খারাপই হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা তো তোমাকে স্লাইড প্রোভাইড করতেছি, অ্যাসাইনমেন্ট প্রোভাইড করতেছি, প্র্যাকটিস শিট দিচ্ছি, অনেক ধরনের ম্যাটেরিয়াল তো আছে, কিন্তু তোমার এখানে প্রাইমারি ম্যাটেরিয়াল তো হচ্ছে ওর স্লাইডস। তোমার স্লাইড যদি ঠিকঠাক মতন পড়া থাকে, ওই প্র্যাকটিস ম্যাটেরিয়ালের সব প্রশ্নই তুমি সলভ করতে পারবা। আমরা তো স্লাইডগুলো এমনভাবেই বানাইছি যাতে করে এটুকু পড়লে মোটামুটি সবকিছু কভার হয়। হ্যাঁ, এখন অবশ্যই পরীক্ষার সময় তোমার হচ্ছে হালকা পাতলা ঘোরানো থাকবে, এটা স্বাভাবিক যেহেতু এটা এক্সাম। বাট ওই মেইন কনসেপ্ট বোঝার জন্য আসলে স্লাইড ইজ এনাফ, কারণ স্লাইডটা নেওয়া হয়েছে বইয়ের থেকে। বই হচ্ছে মেইন কনসেপ্ট বোঝার জন্য সব থেকে ভালো। তো স্লাইডগুলো বানানো হয়েছে হচ্ছে বইটার থেকেই। সো এখানে সবই খুব সুন্দরভাবে দেওয়া আছে। সো একটু কষ্ট করে স্লাইডের প্রবলেমগুলো যাতে কোনোভাবেই ভুল না হয়, স্লাইডের সেম টু সেম একটা প্রবলেম আসলো, এইটা যাতে কোনোভাবে ভুল না হয়, সেই এফোর্টটুকু আসলে দেওয়া উচিত আর কি। তাহলে সবারই একটু ভালো মার্ক আসবে। নাহলে শুধু শুধু স্লাইডের সহজ জিনিসগুলো যদি ভুল করে ফেলো, তাহলে কঠিন জিনিসেও মার্ক চলে যায়, সহজ জিনিসেও মার্ক চলে যায়, ওইটা অনেক বড় লস আর কি। আর কারো কোনো কোয়েরি? ওকে, স্যার কোয়েশ্চেন প্যাটার্নটা কিভাবে আসবে ফাইনালে? সেটা আসলে এখনো ডিসাইড হয় নাই আর কি। তো হ্যাঁ, হইলে ওই স্ল্যাকে আমরা পোস্ট করে দেই ইউজুয়ালি যে কয়টা প্রশ্ন থাকবে বা টোটাল কত মার্ক বা হচ্ছে এইসব আর কি। তো মার্কস তো তোমরা অলরেডি জানোই, এবার মার্ক হচ্ছে কত 30 বলছি মনে হয়। সো 30, আর কয়টা প্রশ্ন থাকবে বা ওইরকম কোনো নির্দিষ্ট সেট বলা সম্ভব কিনা যে স্যার এই চ্যাপ্টার থেকে এইটা প্রশ্ন, এই চ্যাপ্টার থেকে এতগুলা প্রশ্ন, এইসব জিনিসপত্র আমরা যখন ডিসাইড করব তারপরে আমরা ইউজুয়ালি স্ল্যাকে জানিয়ে দিই আর কি। এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। আর যদি মঙ্গলবার ক্লাস হয় ভার্সিটিতে, তাহলে আশা করি মঙ্গলবারই জানাতে পারবো আর কি। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? তাহলে অ্যাটেন্ডেন্সে চলে যাই। হ্যাঁ বলো। স্যার ফাইনালের আগে কি কমপ্লিট মার্কের ইটা কি দিতে পারবেন? একদম সবকিছু আমি তো আমার সাইডগুলো সব দিচ্ছি। আমার সাইডে তো হাতে যা ছিল, মিডের মার্ক ছিল, কুইজের মার্ক ছিল, এগুলো তো আমি সব দিয়েই দিছি। ঠিক আছে, এখন হচ্ছে ল্যাবটা তো তোমাদের এই উইকের ল্যাব তো বাদ আছে এখনো, ল্যাব তো তোমার সেই বৃহস্পতিবার, তাই না? সো ওইটা তো ল্যাব শেষ হওয়ার আগে দেওয়া যাচ্ছে না। আর হচ্ছে বাট হ্যাঁ, আমি ট্রাই করব বৃহস্পতিবার ল্যাব শেষ হলে বৃহস্পতিবারই মার্কটা দিয়ে দেওয়ার, যাতে করে হচ্ছে তুমি পরীক্ষার আগেই জেনে নিতে পারো যে কত ইয়া হয়েছে, মার্ক পাইছো। আর হচ্ছে অ্যাসাইনমেন্ট আই এম নট শিওর এসটি তোমাদেরকে 3 নাম্বার অ্যাসাইনমেন্টের মার্ক দেখাইছে কিনা। তো হচ্ছে 2টা পর্যন্ত তো দেখানো আছে, এসটির কাছে 3 নাম্বারের সব রিসোর্স দেওয়া আছে। 4 নাম্বার অ্যাসাইনমেন্টের ডেডলাইন কবে দিছিলাম? আজকে পর্যন্ত আই গেস প্রবাবলি। সো হচ্ছে আজকে শেষ হইলে ওইটাও এসটির কাছে পাঠিয়ে দিব। সো এটা আমি ওকে বলে দিব যাতে ফাইনালের আগেই সব মার্কগুলা জানায়। বাট এসটির নিজেরও আসলে এক্সাম আছে, সো এটাও একটু দেখতে হবে। ঠিক আছে, এই আর কি। বাট হ্যাঁ, আই এম ট্রাইং ফ্রম মাই সাইড। ইউজুয়ালি প্রতি সেমিস্টারে ওইটাই করি যে ফাইনালের আগে ফাইনাল বাদে বাকি অংশের ফুল মার্কটা সবাইকে জানায় দেওয়া হয়, যাতে করে একটা আইডিয়া থাকে যে ফাইনালে আসলে কত মার্ক পাইতে হবে বা কেমন করতে হবে, এই আর কি। সো এবারও ওইটাই টার্গেট আর কি। এখন বাকিটা ওই এসটির উপর ডিপেন্ড করতেছে। ল্যাবেরটা আমরা ম্যানেজ করবো, সমস্যা নাই। এসটির উপর বাকিটা ডিপেন্ড করতেছে ওই অ্যাসাইনমেন্টের ক্ষেত্রটা আর কি, এইটাই। স্যার অ্যাসাইনমেন্ট 3 এর মার্কস দেওয়া হয়েছে, বাট স্যার অ্যাসাইনমেন্টগুলোর কি স্যার সলিউশন দেওয়া যাবে? সলিউশন তো এসটির কাছে চাইলে দিয়ে দেয়। তুমি এসটির কাছে চাইও, এসটি তোমাকে প্রোভাইড করবে সলিউশন। ঠিক আছে, তাহলে আর কারো কোনো কোয়েরি না থাকলে তাহলে অ্যাটেন্ডেন্সে যাই। আর ঠিক আছে, অ্যাটেন্ডেন্স আজকে হচ্ছে কত, 22 তারিখ।
স্ক্রিনটা চেঞ্জ করি, অ্যাটেন্ডেন্সের স্ক্রিনটা দিই। ফাহিয়া শারিন, ফাবিহা তাবাসসুম পরমা, আসছো? নাই। মারজুক আহমেদ, প্রেজেন্ট স্যার। আমন্ত আমিন, ইরফানুর রহমান, জাওয়াদ রিদওয়ান, ইয়েস স্যার। শিয়াব সুমন, ইয়েস স্যার। মালিয়া হোসেন মুনিয়া, শিকদার মোহাম্মদ, প্রেজেন্ট স্যার। তাহসিন তানহা, প্রেজেন্ট স্যার। তৌহিদুর রহমান, ইয়েস স্যার। মোহাম্মদ জুবায়ের, প্রেজেন্ট স্যার। আরাফ আহমেদ, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ জামিল, ইয়েস স্যার। ইফতেখার রসুল লিয়ন, ইয়েস স্যার। নুসরাত জাহান স্নিগ্ধা, মোহামিনুল হক, প্রেজেন্ট স্যার। তৌসিফ রহমান অন্তু, প্রেজেন্ট স্যার। আসিফ ফয়সাল, প্রেজেন্ট স্যার। জাওয়াদ আহমেদ সাদিক, প্রেজেন্ট স্যার। আশিক হাবিব খান, Present, sir. তানজিনা ইয়াসমিন, Yes, sir. ইশতাকুদ্দিন রাহাত, ইয়েস স্যার। ফাহাদ নাদিম জিয়াদ। প্রেজেন্ট স্যার। ঠিক আছে, সো অ্যাটেন্ডেন্স ডান। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে উত্তর করো। ছিলাম জাবিদ রহমান স্যার। হ্যাঁ, জাবিদ রহমান দিয়েছি। আচ্ছা, 5 এর কেউ আছি? সেকশন 5 থেকে কেউ আছি? নাই। সো সেকশন 4, আচ্ছা, মালিয়া হোসেন মুনিয়া হ্যান্ড রেস করছো, সো তোমার অ্যাটেন্ডেন্স দেওয়া হয় নাই আই গেস, সো অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি। হ্যাঁ, ওকে, সেকশন 4 এর কেউ আছে? সালমান হাসান খান স্যার। স্যার সিরিয়াল 22 আমার। ওকে, এক মিনিট। সাদমান হাসান খান আর 22 প্রাঞ্জল বসাক। ঠিক আছে, ওকে, ঠিক আছে তাহলে। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।